আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব টপিক ভিত্তিক এমসিকিউ সেকশন 1। অর্থাৎ আমরা যে বিভিন্ন টপিকের উপরে এমসিকিউ সেট করেছি এই বইতে, তার সেকশন অনুযায়ী ধরে ধরে আমরা শিখব। তো আজকে 1 নম্বর সেকশন শুরু করতে যাচ্ছি। আগেই বলে রাখি যে সিস্টেমটা হবে এরকম, যে এখানে যেহেতু অনেকগুলো এমসিকিউ, তোমার 51টা এমসিকিউ রয়েছে, তো আমরা যেটা করব সেটা হলো যে যেগুলো সহজ সহজ এমসিকিউ সেগুলো ডাইরেক্ট উত্তর দিয়ে দিব, আর যেগুলো মধ্যমানের সেগুলো একটু বুঝাই বলবো, আর যেগুলো একটু কঠিন সেগুলোকে আমরা বোর্ডে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেমন ধরো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো যে সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত জৈব যৌগ কোনটি? অবশ্যই ইউরিয়া। এখানে আর আমরা বেশি কথা বলার সুযোগ নাই, বাদ দিয়ে দিই এটা। 2 নম্বরে হচ্ছে ফ্রেডরিক ভোলারের ইউরিয়া প্রস্তুতির সময় নিম্নের কোন দ্রবণ ব্যবহার করা হয়? হ্যাঁ, কোন দ্রবণ ব্যবহার করা হয়? পিবি সিএনও (2) এই দ্রবণটা ফ্রেডরিক ভোলার তার ইউরিয়া প্রস্তুতির সময় ব্যবহার করেছিলেন। কোনটি হাইড্রোকার্বন? অপশন আছে পেট্রোল, চিনি, সেলুলোজ, পিভিসি। তো আমরা জানি চিনিতে অ্যালডিহাইড মূলক থাকে, সুতরাং ওটা হাইড্রোকার্বন না, অক্সিজেন যুক্ত জৈব যৌগ। সেলুলোজও তাই। আর পিভিসি তো আমরা 9-10-এ পড়ে আসছি। পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ এর ভিতরে ক্লোরিন রয়েছে, যার ফলে এটাও হাইড্রোকার্বন না। হাইড্রোকার্বন হচ্ছে পেট্রোল। ওকে, এটা একটা তরল পদার্থ, আমরা জানি, এটা নিয়ে আর বেশি কথা বলার সুযোগ নাই। ওকে, এর পরেরটা 4 নম্বরটাতে আমরা চলে যাচ্ছি। কোন যৌগটি হাইড্রোকার্বন নয়? ঠিক আছে, অপশন আছে বেনজিন, পিরিডিন, সাইক্লোহেক্সেন এবং হেক্সেন। তো পিরিডিন এটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন নয়, কারণ এখানে নাইট্রোজেন যুক্ত যৌগ। তো অন্য যেগুলো বেনজিনের সংকেত তোমরা জানো, সাইক্লোহেক্সেন আর হেক্সেনের সংকেত ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা জানো। হেক্সেন কি? জাস্ট একটা চক্র, তাই না? ষড়ভুজাকার চক্র, এটা সাইক্লোহেক্সেন। যদি আমরা এর ভিতরে গোল দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? বেনজিন। আর হেক্সেন তো আমরা জানি পরপর 6 কার্বন বিশিষ্ট একটা মুক্ত যুগল হাইড্রোকার্বন। আর বাকি থাকে কি? পিরিডিন। পিরিডিনের সংকেত তোমরা ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে কি? বেনজিনের মতো দেখতে একটা নাইট্রোজেন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পিরিডিন। তাহলে এটা হাইড্রোকার্বন নয়, কারণ ওর ভিতরে কি আছে? নাইট্রোজেন যুক্ত যৌগ রয়েছে, নাইট্রোজেন মৌল রয়েছে, এই কারণে এটা হবে, অর্থাৎ হাইড্রোকার্বন নয় হবে। আচ্ছা, জৈব যৌগ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? তাহলে সঠিক কোনটা এটা দেখি। ক্যাটিনেশন অবশ্যই জৈব যৌগের জন্য সঠিক। সমানতা জৈব যৌগের জন্য সঠিক। অনুদায়ী জৈব যৌগের জন্য সঠিক নয়, কারণ জৈব যৌগগুলো সাধারণত উদায়ী হয়। আর একটা অপশন রয়েছে চতুর্যোজ্যতা, অবশ্যই জৈব যৌগের জন্য সঠিক, কারণ কার্বনের সকল জৈব যৌগ হচ্ছে কি? 4 যোজনী বিশিষ্ট। আচ্ছা, এরপরে আছে 6 নম্বরে কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়? তার মানে এবার দেখি যে কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য। আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এইটাই জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। বাদ বাকি কি অপশন আছে? বিক্রিয়াগুলির কৌশল জটিল, অবশ্যই জৈব যৌগের বিক্রিয়া কৌশল জটিল। তড়িৎ বিশ্লেষ্য নয়, হ্যাঁ, এটা পানিতে বা জলীয় দ্রবণে আয়নিত হয় না, এই কারণে তড়িৎ বিশ্লেষ্য নয়। আর পানিতে অদ্রবণীয়, হ্যাঁ, এটাও সঠিক, যেহেতু এরা সমযোজী যৌগ এই জন্য পানিতে অদ্রবণীয়। তাহলে কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়? আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এই কথাটি জৈব যৌগের জন্য সঠিক নয়। এরপরে 7 নম্বরে আসছে হলো কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? অ্যালিফ্যাটিক যৌগের উদাহরণ রয়েছে এখানে সুক্রোজ, অ্যানিলিন, টলুইন এবং ফেনল। তো আমরা জানি যে সুক্রোজ হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক যৌগ, সবাই জানি আমরা, এটা C12H22O11, তাই না? আর টলুইন এটা অ্যারোমেটিক যৌগ, আবার ফেনল এটাও অ্যারোমেটিক যৌগ, আর অ্যানিলিন এটাও অ্যারোমেটিক যৌগ। সুতরাং কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? উত্তর হবে সুক্রোজ। আর বাদ বাকি যে তিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অ্যানিলিন, ফেনল এবং টলুইন। কোনটি জৈব যৌগ নয়? এটি একটু আমি বোর্ডে দেখাতে চাচ্ছি। রয়েছে কার্বন ডাইসালফাইড অর্থাৎ CH2, তারপরে মিথানল HCHO, আর রয়েছে হলো H2CO2, এটা নিয়ে কনফিউশন থাকতে পারে। আর একটা অপশন আছে হলো TNT। ঠিক আছে, TNT। তো এখানে প্রশ্ন করা হয়েছে কি, যে কোনটি জৈব যৌগ নয়? মিথানল অবশ্যই জৈব যৌগ। এইটা কি যৌগ? H2CO2, জানো? এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। এটাকে যদি আমরা ঠিক করে লিখি, এরকম লিখতে পারি HCOOH, তাহলে এটা মিথানোইক অ্যাসিড, এটাও জৈব যৌগ। আর TNT হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, অর্থাৎ এই যে বেনজিন, এই বেনজিনের সাথে যদি NO2 দেওয়া হয় তাহলে এটা নাইট্রো বেনজিন হয়ে যায়। বেনজিনের সাথে যদি আমরা CH3 দিই তাহলে এটা টলুইন হয়ে যায়। হ্যাঁ,
আর যখন বলছে টিএনটি মানে ট্রাই নাইট্রোটলুইন, এখানে একটা NO2, এখানে NO2 আর এখানে NO2, এটা হলো টিএনটির সংকেত, তাহলে এটা অবশ্যই জৈব যৌগ। টিএনটির সংকেত হলো ট্রাই নাইট্রোটলুইন, 2,4,6 ট্রাই নাইট্রোটলুইন, এটা হলো একটা জৈব যৌগ, কি অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটি জৈব যৌগ নয়? অবশ্যই কার্বন ডাই সালফাইড হচ্ছে জৈব যৌগ নয়, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোনটি হেটারোসাইক্লিক যৌগ? তাহলে এখানে রয়েছে সাইক্লোপ্রোপেন, বেনজিন, থায়োফিন, সাইক্লোহেক্সেন। তো সাইক্লোপ্রোপেনের সংকেত তো তোমরা জানো, এটা হলো সাইক্লোপ্রোপেন। বেনজিনের সংকেত তো তোমরা জানো, বেনজিন। আর কি রয়েছে? আর রয়েছে হলো বেনজিন, থায়োফিন, সাইক্লোহেক্সেন। এই যে সাইক্লোহেক্সেন তো জাস্ট একটা ষড়ভুজ সাইক্লোহেক্সেন, আর থায়োফিন হচ্ছে কি সালফার গঠিত একটা হেটারোসাইক্লিক যৌগ। হ্যাঁ, এই যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে থায়োফিন। তাহলে কোনটি হেটারোসাইক্লিক যৌগ? অবশ্যই এটা হেটারোসাইক্লিক যৌগ, আশা করি বুঝতে পেরেছো। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে থায়োফিন। ওকে, আচ্ছা, এরপরে আসছে হলো তোমার কোনটা, 10 নম্বরে, কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়? তাহলে নিশ্চয়ই এখানে 3টা থাকবে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, আর একটা থাকবে যেটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়। আসছে প্রথমে পাইরল, তারপরে আসছে ফিউরান, তারপরে থায়োফিন। তো অলরেডি আমরা থায়োফিন লিখছি, হ্যাঁ। আর পাইরল হচ্ছে এরকমই দেখতে, নাইট্রোজেন ঘটিত, এই যে এটা হচ্ছে পাইরল, এটা নাইট্রোজেন ঘটিত। আর এটা হচ্ছে ফিউরান, এগুলো সবই আমরা আগের ক্লাসে করে আসছি, তাই না? সেই জন্য তো এটা এমসিকিউতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে থায়োফিন, থায়ো হচ্ছে তোমার সালফার থেকে আসছে কথাটা, এই জন্য সহজে মনে রাখতে পারো থায়োফিন। এটা হচ্ছে পাইরল, হ্যাঁ, নাইট্রোজেনের সাথে কি যুক্ত আছে? হাইড্রোজেন যুক্ত আছে, 3 যোজনী পূর্ণ করার জন্য। আর এটা হচ্ছে ফিউরান, তিনটাই হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, দ্যাট ইজ এইটা ট্রাই নাইট্রোটলুইন। তাহলে এইটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কিন্তু হেটারোসাইক্লিক অ্যারোমেটিক নয়, আশা করি বুঝেছো। এটা অ্যারোমেটিক যৌগ কিন্তু হেটারোসাইক্লিক অ্যারোমেটিক নয়। আর এরা সবাই অ্যারোমেটিক, তবে সাথে হলো হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক কেন মনে আছে তো? এই যে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এই মৌলগুলো যদি কোনো অ্যারোমেটিক যৌগের চক্র গঠনে অংশগ্রহণ করে তখন তাকে আমরা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলি। ওকে, 11 নম্বর, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? এই যে বিষম মানে হেটারো, আর চাক্রিক মানে চক্র, অর্থাৎ কোন চক্রে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু আছে, সেটা কোনটা? এখানে এখানে আছে তোমার সাইক্লোহেক্সেন, তার মানে এইটা, তাহলে এটা হবে না। তারপরে আছে ফিউরান, মানে এইটা, তারপরে আছে কি ন্যাপথালিন, অ্যানথ্রাসিন। তাহলে বলছে কোনটা বিষম চাক্রিক যৌগ? ন্যাপথালিন তো তোমরা 9-10 থেকে শিখেছো, 2টা চক্র হয়, তাই না? ন্যাপথালিনে কয়টা চক্র হয়? 2টা। আর অ্যানথ্রাসিনে কয়টা চক্র হয়? অ্যানথ্রাসিনে হয় 3টা। এই যে এইটুকু হলো ন্যাপথালিন, যদি লিখি এইটুকু হলো ন্যাপথালিন, আর যখন আরেকটা দিয়ে দেবো তখন অ্যানথ্রাসিন। এগুলো একাধিক বেঞ্জিন চক্র বিশিষ্ট যৌগ, বাট এটা হেটারোসাইক্লিক নয়। হেটারোসাইক্লিক কোনটা বা বিষম চাক্রিক হচ্ছে ফিউরান। এটা হলো তোমার 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বরে আসছে কোন জৈব যৌগটি সম্পৃক্ত? একদম সোজা, ইথানল, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। বেনজিনে তো 3টা দ্বিবন্ধন রয়েছে, সুতরাং এটা অসম্পৃক্ত। অ্যাসিটিলিন হচ্ছে ইথাইনের বাণিজ্যিক নাম, ওখানে ত্রিবন্ধন আছে, ওটা অসম্পৃক্ত। আর ইথিলিন হচ্ছে ইথিনের পুরনো নাম, ইথিলিন হচ্ছে ইথিনের প্রচলিত নাম, আগের নাম, সেই নাম হচ্ছে ইথিলিন, সেজন্য এটাও অসম্পৃক্ত। তাহলে বাকি থাকে ইথানল। ইথানল তো আমরা সবাই জানি এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ। কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু নাই? তাহলে এই যে সাইক্লোহেক্সেন, অবশ্যই হাইড্রোজেন পরমাণু রয়েছে, কারণ কি যে প্রত্যেক কোনায় কোনায় CH2 থাকে, তাই না? আচ্ছা, এরপরে আমরা 13 নম্বরটা শুরু করতে যাচ্ছি। 13 নম্বরটা বলছে যে কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু নাই? প্রথমে হচ্ছে সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন তো এই সংকেত, এখানে প্রত্যেক কোনায় কোনায় কার্বন, হাইড্রোজেন রয়েছে, তুমি জানো। এরপরে রয়েছে ধরো আয়োডোফর্ম, আয়োডোফর্মের সংকেত তুমি জানো, আয়োডোফর্মের সংকেত হলো CHI3, তাহলে এখানেও হাইড্রোজেন রয়েছে, তাই না? আর এরপরে অপশন রয়েছে হেক্সাক্লোরোবেনজিন, হেক্সাক্লোরোবেনজিন মানে C6H6Cl6 গ্যামাক্সিন, হ্যাঁ, হেক্সাক্লোরোবেনজিন, তার মানে এখানেও ক্লোরিন রয়েছে, তাহলে মানে হাইড্রোজেন রয়েছে। সুতরাং এগুলো কোনোটাই, এই তিনটাই হাইড্রোজেন বিহীন জৈব যৌগ নয়। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আর একটা অপশন আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পারফ্লোরোসাইক্লোপেন্টাডাইইন। পারফ্লোরো অর্থাৎ প্রত্যেকটা কার্বনে ফ্লোরিন থাকবে, আর কি থাকবে?
সাইক্লিক যৌগ, পেন্টা মানে 5, আর ডাইন মানে দুইটা দ্বিবন্ধন। এই যে আমি এখানে লিখে রাখছি C6C5H6, সরি এটা হবে হলো C5F6। এটা হচ্ছে পারফ্লোরো সাইক্লোপেন্টা ডাইইন এর সংকেত। দেখো এই যে পেন্টা মানে 5টা কার্বন, সাইক্লো মানে চাকরিক, ডাইইন মানে দুইটা দ্বিবন্ধন। এরপরে পারফ্লোরো অর্থাৎ প্রত্যেকটাতে ফ্লোরিন দিয়ে দিলাম। এই যে এখানে একটা যাবে আর এখানে দুইটা, তাহলে প্রতি কার্বন পরমাণুতে ফ্লোরিন আছে, 5টা কার্বন আছে, সাইক্লিক যৌগ, দুইটা দ্বিবন্ধন আছে, এন্ড দ্যাট ইজ পারফ্লোরো সাইক্লোপেন্টা ডাইইন। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ফুলারিন কি? তোমরা ফুলারিন সম্পর্কে আমাদের বইতে পড়েছো। ফুলারিন কি সোনার খুব পাতলা পাত? না। কার্বনের একটি রূপভেদ? ইয়েস, এটাই উত্তর। ফসফরাসের একটি আকরিক? না। ফ্লোরিনের একটি যৌগ? না। তার মানে উত্তর হলো ফ্লোরিন কি? কার্বনের একটি রূপভেদ। ফ্লোরিন হলো কার্বনের একটি রূপভেদ, অপশন দেওয়া আছে পরেরটাতে 15 নম্বরে। এরপরে আছে কি? কার্বন ন্যানো টিউব আর উচ্চ ঘাচ্ছ। আমরা জানি এটা ন্যানো টিউব না, এটা গোলক, তাই না? গোলক, ভূগোলকের মতো, এই জন্য বাকিবল বলা হয়তো। তো যাই হোক, তাহলে এখানে অপশন 1 কার্বনের একটি রূপভেদ এবং অপশন 3 উচ্চ ঘাচ্ছ, এই দুটা উত্তর। দ্যাট মিনস 15 হচ্ছে 1 ও 3 মানে খ উত্তর। 16 নম্বরে আছে নিম্নের কোনগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? ঠিক আছে, তাহলে একই সমগোত্রীয় শ্রেণী ইথেন, ইথিন, ইথাইন, না এটা হবে না। ইথিন, প্রোপিন, বিউটেন, না এটাও হবে না। ইথেন, বিউটেন, অকটেন, ইয়েস এটা হবে, কারণ এরা সবাই অ্যালকেন সমগোত্র শ্রেণীর সদস্য। এরপরে অপশনটা আছে দেখো, হেক্সিন 1, হেক্সিন 2, হেক্সিন 3। এটা একটাই হেক্সিন, একটা সদস্য, কিন্তু এটা ভিন্ন সমাণু, অর্থাৎ দ্বিবন্ধনগুলো আলাদা আলাদা জায়গায় দেওয়া হয়েছে। এই জন্য এরা একই সমগোত্র শ্রেণীর হলেও আলাদা মেম্বার নয়, তারা অবস্থান সমান। আমরা যখন সমানতা পড়বো তখন ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, তাহলে আপাতত আমরা শিওর হলাম কোনটা, ইথেন, বিউটেন এবং অকটেন এটা হচ্ছে একই সমগোত্র শ্রেণীর সদস্য। 16 নম্বরে। 17 নম্বরে আছে কি? একই সমগোত্র শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? আমরা জানি কি একই সমগোত্র শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলক মানে কি? বন্ড CH2, এটা হচ্ছে মিথিলিন মূলক। তাহলে এর আণবিক ভর কত? 12 যোগ 2 মানে কত হলো? 14। অর্থাৎ একই সমগোত্র শ্রেণীর সাথে যাই হোক, অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকোহল হোক, অ্যালডিহাইড হোক, যে কোনো সমগোত্র শ্রেণীর পাশাপাশি দুটি সদস্যের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে, আর মিথিলিন মূলকের ভর হচ্ছে 14। সুতরাং এখানে উত্তর হবে 14। 18 নিচের কোনটি পাওয়া সম্ভব নয়? 2 ডিগ্রি কার্বন পরমাণু, 3 ডিগ্রি কার্বন পরমাণু, 2 ডিগ্রি কার্বন পরমাণু, 4 ডিগ্রি কার্বন পরমাণু, 4 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। 4 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু পাওয়া সম্ভব নয়, কারণ কি? আমরা কার্বনের ডিগ্রির কথা মনে আছে নিশ্চয়। যে কার্বনের সাথে একটা কার্বন যুক্ত থাকে তাকে আমরা কয় ডিগ্রি কার্বন বলি? 1 ডিগ্রি কার্বন বলি। যে কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত থাকে তাকে বলি 2 ডিগ্রি কার্বন, আর যার সাথে 3টা থাকে 3 ডিগ্রি, আর যার সাথে 4টা থাকে 4 ডিগ্রি। যেমন এই একটা কার্বন পরমাণু, এর সাথে একটা কার্বন পরমাণু যুক্ত রয়েছে, দুইটাই 1 ডিগ্রি, কিন্তু এর সাথে যদি আরেকটা কার্বন থাকে এটা 2 ডিগ্রি, এর সাথে যদি আরেকটা থাকে তাহলে এটা 3 ডিগ্রি, এর সাথে যদি আরেকটা থাকে তাহলে এটা 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি কার্বন পরমাণুতে কোনো হাইড্রোজেন থাকার সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছো। এটা হলো কত নম্বর গেল? 18 নম্বর। নিচের কোনটি পাওয়া সম্ভব নয়? 4 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু পাওয়া সম্ভব নয়, কারণ 4 ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না। এরপরে হচ্ছে 19 নম্বরে, এই অণুটিতে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশারি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে, আগে অণুটি কি একই? CH3 2টা, CH, CH2, CH3, অর্থাৎ সংকেতটাকে আগে লিখে নিচ্ছি। 2টা CH3 আছে এভাবে, আর এখানে CH2 আছে, আর এখানে CH3 আছে। জিজ্ঞেস করছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কিসের সংখ্যা? অণুটিতে কই গেল? 20 নম্বর। 20 নম্বরে বলছে যে অণুটিতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ও কোয়াটারনারি কার্বন পরমাণুর সংখ্যা কত? কার্বন পরমাণুর সংখ্যা, না সরি, আমরা করতেছি 19 নম্বরে। 19 নম্বর, CH3 2টা, CH3, হ্যাঁ ঠিক আছে। অণুতে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে এই জায়গায় প্রাইমারি হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, তার মানে প্রাইমারি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 9টা, 3, 6, 9টা। আচ্ছা, সেকেন্ডারি হচ্ছে এই একটা 2 ডিগ্রি, তাহলে এখানে আছে 2, আর টারশিয়ারি হচ্ছে এই একটা 3 ডিগ্রি, তাহলে এখানে আছে 1। তার মানে উত্তর হবে 9, 2, 1। 9টা প্রাইমারি হাইড্রোজেন পরমাণু আছে, 2টা সেকেন্ডারি হাইড্রোজেন পরমাণু আছে, আর একটা মাত্র টারশিয়ারি হাইড্রোজেন পরমাণু আছে, তাই না? এই যে উত্তর হবে কত? 9, 2, 1, এটা হবে উত্তর, 9, 2, 1।
আশা করি বুঝতে পেরেছো। 20 নম্বরেও একটা অণু দিয়েছে, অণুতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ও 4 ডিগ্রি কার্বন পরমাণুর সংখ্যা চেয়েছে। আগে আমাদেরকে অণুটাকে লিখতে হবে। এটা হলো 20 নম্বর। 20 নম্বরে কেমন আছে? প্রথমে একটা কার্বন পরমাণুর সাথে 3টা CH3 আছে, অর্থাৎ এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, তারপরে কি আছে? তারপরে আছে CH2 CH দুইটা, তার মানে এখানে একটা CH2 আছে, এখানে CH এর সাথে 2টা CH3। এখন আমরা ডিগ্রি খুঁজে বের করি। এটা একটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তার মানে 1 2 3 4 5টা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। আর এটা একটা 2 ডিগ্রি কার্বন, তার মানে 1 হচ্ছে 2 ডিগ্রি কার্বন। আর 3 ডিগ্রি কার্বন হচ্ছে এইটা একটা 3 ডিগ্রি কার্বন, তার মানে এটা 1। আর 4 ডিগ্রি কার্বন হচ্ছে এটা, তাহলে এটা একটা 1, তার মানে 5 1 1 1, এটা উত্তর হবে। 5টা আছে 1 ডিগ্রি কার্বন, একটা আছে 2 ডিগ্রি কার্বন, একটা আছে 3 ডিগ্রি কার্বন, একটা আছে 4 ডিগ্রি কার্বন। আশা করি বোঝা গেছে। 20 নম্বর। এরপর আছে নিচের কোন যৌগের সব হাইড্রোজেন পরমাণুগুলো সমতুল্য নয়? সমতুল্য মানে কি? সমান বা একই রকম নয়। দেখো, কোনটা হাইব্রিডাইজেশন দিয়ে আর কোনটা ডিগ্রি দিয়ে আমরা বলবো। যেমন রয়েছে বেনজিন, বেনজিনের সব হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সমতুল, CH বন্ধন সবগুলো সমান, এজন্য এটা হবে না উত্তর। তারপরে রয়েছে তোমার এরকম একটা যৌগ রয়েছে CH3, এটাকে 4 দিয়ে কার্বন। এই যৌগটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কেমন ভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো। যদি এইভাবে লিখি তাহলে এখানে সব হাইড্রোজেন পরমাণুগুলো সমতুল, কারণ কি? সবগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, এরপরে রয়েছে ইথিন। ইথিনের ক্ষেত্রে সংকেত কেমন হয়? CH2 ডবল বন্ড CH2। এখানে প্রত্যেকটাই CH হচ্ছে দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে, sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত। CH 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 সবাই sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত, এজন্য এরা সমতুল। এখানে যেমন সমতুল, এখানেও সমতুল, বেনজিনের সমতুল। তাহলে বাকি আছে একটা, সেটা হলো প্রোপেন। প্রোপেনের সবগুলো হাইড্রোজেন পরমাণু সমতুল নয়। কারণ কি? দেখি আমরা। এই যে এখানে এটা হলো 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, কিন্তু এটা 2 ডিগ্রি কার্বন। সুতরাং 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো রয়েছে তারা এক রকমের, আর 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন রয়েছে তারা আর এক রকমের। এই জন্য এটা হবে উত্তর। প্রোপেনের সবগুলো হাইড্রোজেন পরমাণু কি নয়? সমতুল নয়। আশা করি বুঝতে পেরেছো। 22 নম্বর একটা যৌগ দিয়ে বলছে যে অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে। অণুটি হলো একটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগ, একসাথে রয়েছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগ, অর্থাৎ এরকম যৌগ রয়েছে CH2 ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH। এই যৌগটা দিয়ে জিজ্ঞেস করছে যে অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত। আমরা যেহেতু এঁকে ফেলছি তাহলে সহজে বলতে পারি যে পাই হচ্ছে 1টা 2টা 3টা, তার মানে 3টা হলো পাই। তাহলে সিগমা কয়টা আছে? এখানে আছে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাই না? 7 আর 3। আশা করি বুঝতে পেরেছো। তার মানে তোমার সিগমা বন্ধন এখানে কয়টা রয়েছে দেখো, এই যে আমরা যদি একভাবে এইভাবে দেখাই যে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে তাহলে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে সিগমা বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে 1 2 3টা, তার মানে 7 আর 3, এটা হবে উত্তর 22-এর। 22 নম্বরে হচ্ছে 7 আর 3, গ নম্বর অপশন রয়েছে। নিচের উক্তিগুলি লক্ষ্য করো। তড়িৎ ঋণাত্মকতার ক্রম রয়েছে কার্বন sp8, তারপরে হচ্ছে sp2h আর sp3h। এর ভিতরে তড়িৎ ঋণাত্মকতার ক্রম ঠিক আছে। এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম, অর্থাৎ কার্বন sp কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই হিসেবে এটা ঠিক আছে। এরপর আসছে বন্ধন শক্তির ক্রম। বন্ধন, আচ্ছা এটা একটু না দেখাই দিলে বুঝতে পারবা না। রয়েছে কার্বন sp8, তারপর রয়েছে কার্বন sp2h, তারপর রয়েছে কার্বন sp3h। হ্যাঁ, তো এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার ক্রম অবশ্যই sp এর বেশি, তারপরে এটার কম, তারপরে এটার আরো কম, সুতরাং এই অপশন ঠিক আছে। এরপর রয়েছে বন্ধন শক্তির ক্রম। বন্ধন শক্তির ক্রম sp8 এর বন্ধন শক্তি বেশি নাকি sp3h এর বন্ধন শক্তি বেশি, বলতে পারো? বন্ধন শক্তি বেশি হলো
বন্ধন শক্তির ক্রম 2 নম্বরে, ও এটাতে উল্টায় দেওয়া হয়েছে, সরি, এটা দিছে সব আগে, তারপরে এটা দিছে, তারপরে এটা, মানে এর সবচেয়ে বেশি, হ্যাঁ ঠিক আছে, তারপরে এর, তারপরে এর, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে কি বলছে অপশন, ফিউরান হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, ইয়েস, তার মানে তিনটাই সঠিক আছে। 23 নম্বরে আমরা দেখি 23 নম্বরে উত্তর কত দিয়ে আছে, 23 ঘ, সবগুলো উত্তর সঠিক। এরপরে আসে 24, জৈব যৌগের ক্ষেত্রে নিচের উক্তিগুলো লক্ষ্য করো, কি আছে, 1 নম্বরে জৈব যৌগের সংখ্যা 2 কোটির অধিক, সঠিক। কার্বন ডাই সালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, নিকেল টেট্রা কার্বনিল এবং মিথেন সবগুলো জৈব যৌগ না, এটা সঠিক নয়। ফ্রেডরিক ভোলার জৈব রসায়নের জনক, সঠিক। তার মানে 1 আর 3 হচ্ছে উত্তর সঠিক। নিচের উক্তিগুলি লক্ষ্য করো, ফুলারিন অণুতে কার্বন পরমাণু sp3 সংকরিত, ভুল। তাহলে এটা আর বাদ দিলে বাদ দুটো অপশন থাকে হলো কার্বন কার্বন বন্ধন শক্তির মান 347 কিলোজুল পার মোল, ইয়েস সঠিক। কার্বন পরমাণুতে sp2 sp3 সংকরণ ঘটে, সঠিক। তার মানে 25-এর 2 এবং 3 সঠিক, ঠিক আছে। 26 নম্বরে কোন যৌগের কার্বনে ও একাধিক ধরনের সংকরণ আছে, এটা একটু দেখাই দিতে হবে, কোন যৌগের কার্বনে একাধিক সংকরণ আছে, ঠিক আছে। ওকে, উদাহরণগুলো হচ্ছে, প্রথমে আছে তোমার CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2, হ্যাঁ এটা একটা অপশন আছে। তারপরে আছে হলো সাইক্লোহেক্সেন, তারপরে আছে হলো তোমার বিউটিন 1, আর তারপরে আছে হলো তোমার এখানে রয়েছে তোমার এটা নাই, এখানে আছে হলো আর এরপরে রয়েছে হলো এটা। এটা একটা ভালো প্রশ্ন, সেজন্য আমি ভালো করে এঁকে দিলাম। প্রশ্ন করছে কি যে কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ রয়েছে। এখানে কার্বন কোন সংকরণে আছে, sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, কারণ প্রত্যেকটাই হচ্ছে তোমার কি দ্বিবন্ধনযুক্ত কার্বন, সেই জন্য এখানে প্রত্যেকটাই হচ্ছে sp3, কারণ প্রত্যেকটাই একক বন্ধনে রয়েছে। এখানে এটা হলো sp2, এটা হচ্ছে sp, এই তো উত্তর পেয়ে গেছি, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp3, তার মানে এই জায়গায় 3 রকমের সংকরণ রয়েছে। এখানে বেনজিনের প্রত্যেকটা কার্বন পরমাণু sp2, এই কার্বন দ্বিবন্ধনে আছে sp2, এটা দ্বিবন্ধনে আছে sp2, সুতরাং উত্তর হবে আমাদের এইটা অপশন 1 2 কি বিউটাডাইন, এটা ইউপ্যাক নাম কি 1 2 বিউটাডাইন বা বিউট 1 2 ডাইন, এই যৌগটাতে দেখো এটা হলো sp2 দ্বিবন্ধন যুক্ত, এটা হচ্ছে sp কারণ দুইটা দ্বিবন্ধন রয়েছে, এটা হচ্ছে sp2 কারণ দ্বিবন্ধন যুক্ত, আর এটা হচ্ছে sp3 কারণ এটা একক বন্ধন রয়েছে। আর বাদ বাকিগুলো তো অবশ্যই বুঝতে পেরেছো। খুবই ভালো একটা প্রশ্ন, কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে এটা। আচ্ছা, এরপরে তোমার অ্যালকানামাইডের যৌগটিতে কার্বন নাইট্রোজেনের সিগমা বন্ধন কোন কোন অরবিটালের ওভারল্যাপিং এর ফলে সৃষ্ট, ভেরি গুড কোশ্চেন। অ্যালকানেমাইড সাধারণ সংকেত দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কার্বন নাইট্রোজেনের যে সিগমা বন্ধন গঠিত হয়েছে সেই সিগমা বন্ধনে কোন কোন ওভারল্যাপিং হয়েছে, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ আমি এটা বুঝাই দিতে চাই। প্রথমে তোমার অ্যালকানেমাইডের সংকেতটা লিখি আর CONH2, এবার এটার গাঠনিক সংকেত লিখি আর সি ডাবল বন্ড ও বন্ড এন, এই হলো আমাদের অ্যালকানেমাইডের গাঠনিক সংকেত। এবার কার্বন নাইট্রোজেনের এইখানে কার কার ওভারল্যাপিং হয়েছে, এখানে কার্বন দ্বিবন্ধনে আছে তার মানে এটা sp2, ঠিক আছে, আর এখানে নাইট্রোজেন একক বন্ধনে রয়েছে তার মানে sp3, অর্থাৎ উত্তর হবে sp2 sp3। দেখি এখানে কি আছে, এই যে অ্যালকানেমাইড যৌগটিতে কার্বন নাইট্রোজেনের সিগমা বন্ধন, সিগমা বন্ধন, এই যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনটা সিগমা বন্ধন কোন কোন অরবিটালের অতিক্রমণের ফলে সৃষ্ট, এটা হবে sp2 sp3, অর্থাৎ খ। 27-এর উত্তরটা একটু চেক করি, 27-এর উত্তর খ, ইয়েস ঠিক আছে। এরপর আমরা গেলাম নিচের যৌগগুলোর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম, অর্থাৎ প্রথমে রয়েছে তোমার হলো কি ইথিন, অর্থাৎ C2H4 ইথিন, আর রয়েছে হলো ইথাইন C2H2, আর রয়েছে হলো ইথেন C2H6। তাহলে বন্ধন দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি, এইটার, তারপরে কার,
এটার, তারপরে হচ্ছে এইটার, তাই না? আমরা জানি এর কত 154 পিকোমিটার, আর এর হচ্ছে 100 কত তোমার 34 পিকোমিটার না 39 পিকোমিটার না 134 পিকোমিটার, সরি। আর এর হচ্ছে 120 পিকোমিটার। তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্রম নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, কোনো কোনো বইতে এটা 133 দেওয়া আছে। ওকে, দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের আমাদের বইতেও দেওয়া আছে ইনশাল্লাহ। এরপরে আসছে যে ওই 1,3-বিউটাডাইইন এর কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের? 1,3-বিউটাডাইইন মানে সংকেতটা হচ্ছে এরকম, CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে তোমার কার্বন পরমাণুগুলোর সংকরণ কি ধরনের? এটা sp2 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 sp2, সুতরাং উত্তর হবে sp2। আশা করি বুঝতে পেরেছো। গ অপশন। 30 নম্বরে নিম্নের কোনটি হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়? অ্যালকাইনের বন্ধন কোণ 180 ডিগ্রি, এটা সঠিক। ওকে, অ্যালকেনের প্রস্তুতিতে জৈব অ্যাসিডের লবণ প্রয়োজন হয়, ইয়েস, এটা সঠিক। তারপরে অ্যালকাইন অ্যালকেন থেকে কম সক্রিয়, এটা সঠিক নয়। অ্যালকিন অণুর গঠন সমতলীয় ত্রিকোণাকার, ইয়েস, এটাও সঠিক। তার মানে সঠিক নয় কোনটা? অ্যালকাইন অ্যালকেন থেকে কম সক্রিয়, এ কথা সঠিক নয়। 31 নম্বর রয়েছে বিউটিন যৌগটিতে কয়টি সিগমা বন্ধন আছে? তাহলে বিউটিন যৌগটা আমরা লিখি, বিউটিন, এই হচ্ছে বিউটিন। এর যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দিলাম এখানে, তাহলে বাদ বাকি গুলোতে কি যাবে? একক বন্ধন। এই যে হ্যাঁ, এখন প্রশ্ন করছে কি তোমার, দেখো বিউটিনে কই গেল, হ্যাঁ C4H8 বিউটিন যৌগটিতে কয়টি সিগমা বন্ধন আছে? এর বের করার কিন্তু আলাদা নিয়ম আছে, আমরা সঠিকটা দেখতেছি। সিগমা বন্ধন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা। হ্যাঁ, কয়টা সিগমা বন্ধন রয়েছে? 11টা সিগমা বন্ধন রয়েছে। বিউটিন যৌগটিতে কয়টি সিগমা বন্ধন রয়েছে একদম আমরা গাঠনিক সংকেত দিয়ে দেখিয়ে দিয়েছি। কত নম্বর এটা? 31। 31 এর খ, ইয়েস, সঠিক আছে উত্তর। কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য? অ্যালকোহলের ক্ষেত্রে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য, অ্যালডিহাইডের ক্ষেত্রে n এর মান 0 প্রযোজ্য, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 0 প্রযোজ্য, অ্যামাইডের ক্ষেত্রেও n এর মান 0 প্রযোজ্য, কিন্তু কেবলমাত্র অ্যালকোহলের ক্ষেত্রে n এর মান 1 প্রযোজ্য, কারণ 0 দিলে এটা কি হয়ে যাবে? H, আর H হলে এটা পানি হয়ে যাবে। তোমরা যারা আগের ভিডিও দেখছো তারা এটা একদম সহজ তোমরা পারে যাবা। অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? এই যে এখনো রয়েছে, এটুকু বাদ দিলে এটা অ্যামাইডের কার্যকরী মূলক। হ্যাঁ, সবাই পারবা। নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? এটা খুবই ইম্পর্টেন্ট, বন্ড CN। নাইট্রাইলের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CN। এই একটা ভালো করে মনে রাখলে তুমি 10টা MCQ করতে পারবে, এটাকে ঘুরাই ফিরাই বিভিন্ন ভাবে করা হয়। এরপর এই যে 35 নম্বরে আসছে সায়ানাইড মূলকের নাম কি? এক নম্বর হচ্ছে মানে CN মূলকের নাম কি? তাহলে এর নাম হচ্ছে সায়ানাইড মূলক, ঠিক আছে। নাইট্রাইট মূলক, ঠিক আছে। নাইট্রো মূলক না, তার মানে এটা অপশন রং রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 36 নম্বর, নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? মিথাইল সায়ানাইড, অর্থাৎ এটার ইউপ্যাক নাম মনে আছে? CH3 লাগানো আছে এখানে। এই যৌগটার ক্ষেত্রে কি কি আছে? নাইট্রাইল কার্যকরী মূলক রয়েছে, তাহলে এটা হবে উত্তর। আর বাদ বাকিগুলোতে উত্তর নেই, কারণ ওখানে কোনোটাতে CN নাই। CNO আছে, NO2 আছে, হ্যাঁ, NH2 আছে, কিন্তু CN নাই। যেটাতে CN থাকবে সেটাই হচ্ছে নাইট্রাইল কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ। কে পারবে এই যৌগটার নাম, ইউপ্যাক নাম বলতে? ইউপ্যাক নাম হচ্ছে ইথেন নাইট্রাইল। 1 2 দুইটা কার্বন রয়েছে, এই জন্য ইথেন নাইট্রাইল মূলক যুক্ত, এই জন্য ইথেন নাইট্রাইল। আশা করি মনে পড়ছে। কোনটি 37 নম্বর, কোনটি 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? তাহলে এমন একটা অ্যালকোহল হবে যে কার্বনের সাথে OH থাকবে, সেই কার্বনের কোনো আর হাইড্রোজেন থাকতে পারবে না, সবগুলোতে কার্বন থাকতে হবে। তার মানে এরকম যে মূলকটা সেইটাই হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এই উত্তরটা হলো তোমার কততে রয়েছে? গতে রয়েছে। এরপর রয়েছে সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলক কোনটি? 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে বন্ড NH2, এই তো কয়েকদিন আগে দেখাইছি। তারপরে 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে NH বন্ড, আর 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে নাইট্রোজেনের চারিদিকে বন্ড। তার মানে এটা হলো সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলকের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। এরপর আছে কোনটিতে অ্যামাইড মূলক বিদ্যমান? এই যে এরকম RCONH2, এই অপশনটা যেখানে আছে, এই যে RCONH2, RCN আছে, তারপরে RCOR, RNH2, এগুলো একটা হবে না। অ্যামাইডের কার্যকরী মূলক বিদ্যমান হচ্ছে এইটাতে, অ্যামাইড সমগোত্র শ্রেণীর ভিতরে। এরপরে 40-এ নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? আমরা জানি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড COCl,
এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক। সুতরাং এটা বাদে বাদ বাকি যে অপশনগুলো সবগুলো রং হয়ে যাবে। এরপরে আসো 41-এ, অ্যানহাইড্রাইড মূলকের গাঠনিক সংকেত কোনটি? আগে আমার জানতে হবে অ্যানহাইড্রাইড মূলক কোনটি, তাই না? তারপরে তার গাঠনিক সংকেত। অ্যানহাইড্রাইড মূলকের কথা মনে করো তোমরা, বন্ড সিও, বন্ড ও, বন্ড সিও, হ্যাঁ মনে আছে? অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলকের সংকেত কেমন? বন্ড সিও, বন্ড ও, বন্ড সিও, বন্ড। এটা তাহলে এটার গাঠনিক সংকেত কেমন হবে? এইরকম করে দিয়ে দিবা। এটাই হচ্ছে অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। ঠিক আছে, এই সংকেতটা যেখানে পাবা সেটাই হবে উত্তর। এখানে আছে 41-এর ঘতে দিয়ে আছে, বাট এই অক্সিজেন গুলো এই পাশে দিছে আর সিঙ্গেল বন্ড গুলো উপরে দিছে, একই কথা। 42-এ আছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? একটু আগে 3 ডিগ্রি শিখিয়েছি, তাহলে এখন 2 ডিগ্রি মানে অ্যালকোহল যে কার্বনটাতে থাকবে সেই কার্বনের একটাতে হাইড্রোজেন থাকবে, আর বাদ বাকি দুটো ওপেন থাকবে, সেখানে কি থাকবে? অন্য কার্বন পরমাণু থাকবে। অর্থাৎ CH OH বা এই জাতীয় যে সংকেতটা সেটা হলো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত। আশা করি বুঝে ফেলছো। 43 নম্বরে, অগ্রগণ্য মূলক কোনটি? অর্থাৎ অগ্রাধিকার ক্রমে কোনটা সবার উপরে অবস্থিত? এটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আছে হলো বন্ড NH2, বন্ড CHO, বন্ড CO NH2 আর কার্বনিল মূলক, তাহলে অবশ্যই বন্ড CO NH2। আমরা আগের ক্লাসে যখন এটার অগ্রাধিকার ক্রম তালিকা দিয়েছি তখন নিশ্চয়ই তোমরা দেখেছো যে এগুলোর ভিতরে সবচেয়ে উপরে হচ্ছে অ্যামাইড মূলক অর্থাৎ বন্ড CO NH2। নিচের কোনটি অ্যালকিনাইল মূলকের সংকেত? অ্যালকিনাইল, অ্যালকিন কি ছিল? অ্যালকিন ছিল CnH2n, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা হয় অর্থাৎ CnH2n-1, এটা হলো অ্যালকিনাইল মূলকের সংকেত। CnH2n-1 অ্যান্সার 44-এর। 45-এ আছে জৈব যৌগের নামকরণের অগ্রাধিকার তালিকায় কোন মূলকটি অগ্রগণ্য? আবার আসছে, এবার আসছে হলো অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, অ্যামাইড আর সালফোনিক অ্যাসিড মূলক। আমরা জানি সালফোনিক অ্যাসিড মূলক অর্থাৎ বন্ড SO3, এটা হলো একেবারে উপরের দিকে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের পরে 2 নম্বরে সালফোনিক অ্যাসিড মূলক। সুতরাং এটা হবে অগ্রগণ্য মূলক। এরপরে 46-এ আছে নিম্নের কোনটি ইথাইল ইথানয়েড? ইথাইল ইথানয়েড তার মানে এইটুকু হলো ইথানয়েড, এই যে এইটুকু, আর এর সাথে যদি আমরা ইথাইল দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ইথাইল ইথানয়েড, কারণ এস্টারের ক্ষেত্রে আগে অ্যালকাইল মূলকের নাম পরে অ্যাসিডের অংশের নাম। ইথাইল ইথানয়েডের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। 47 হলে অ্যানিলিনে সিগমা বন্ধন সংখ্যা কত? ওই যে আমরা সংকেত থেকে বুঝবো, এই হচ্ছে অ্যানিলিন, এই হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন, আর প্রত্যেকটা জায়গায় রয়েছে একটা করে হাইড্রোজেন। এবার তুমি গুণে বের করো সিগমা বন্ধন সংখ্যা কত। দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, আর 9 10 11 12 13 14টা, তাই না? তার মানে কি প্রথমে 6টা কার্বন, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বনের 6টা চক্র গঠনে। এরপরে হাইড্রোজেন রয়েছে 5টা, তারপরে নাইট্রোজেনের সাথে রয়েছে 1টা, তারপরে নাইট্রোজেনের সাথে রয়েছে 2টা হাইড্রোজেন। তাহলে টোটাল কত হলো? 2 আর 3 5 আর 3 8, আচ্ছা 14টা। তাহলে অ্যানিলিনের সর্বমোট সিগমা বন্ধন কয়টা? 14টা। এটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। দেখি 47-এর অ্যান্সার কত? ঘ। হ্যাঁ ঠিক আছে, 47-এর অ্যান্সার ঘ। 48-এ নিম্নের কোনটি প্রোপানঅ্যালডিহাইডের সংকেত? একদম সোজা, প্রোপানঅ্যালডিহাইড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এই যে এটা হচ্ছে প্রোপানঅ্যালডিহাইডের সংকেত। সবাই পারবা আশা করি। এটা হলো 48-এ। 49-এ নিম্নের কোনটি ডাইমিথাইল অ্যামিনের সংকেত? অর্থাৎ একটা অ্যামিনের সংকেত হলো এই, এর সাথে 2টা মিথাইল থাকবে, তাহলে এটা হয়ে যাবে ডাইমিথাইল অ্যামিন। এই সংকেতটা যেখানে থাকবে সেটাই হলো উত্তর, ডাইমিথাইল অ্যামিনের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। ইথানোয়িক অ্যানহাইড্রাইড এর সংকেত, এই যে অ্যানহাইড্রাইড রয়েছে এখনো, এবার যদি আমরা এখানে CH3 আর এখানে CH3 দিয়ে দিই তাহলে এটা ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে, বোঝা যাচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এই জন্য এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নিচের কোনটি অ্যালকাইনাইন মূলকের সংকেত? তাহলে অ্যালকাইনের সংকেত, সাধারণ সংকেত কি? CnH2n-2। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এই সংকেতটা দাঁড়ায় কি? CnH2n-3 বন্ড। এইটাই হচ্ছে আমাদের অ্যালকাইনাইলের সাধারণ সংকেত। এটা অবশ্য বানায় দেয়া, বইতে নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো আমাদের 51টা
তোমার এমসিকিউ অত্যন্ত দ্রুত সমাধান করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। না পারলে ভিডিওটা আরেকবার দেখবা, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।